প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীর বাসভবন কিন্তু ঘেরাওয়া দিয়ে কিন্তু ছাত্র জনতা নরেন্দ্র মোদীকে গণধোলাই দিচ্ছে। এবার জেনজি আন্দোলনে উত্তাল ভারতের লাদাখ। এবার মোদীর গদিতে চোখ পড়েছে তরুণ তুর্কিদের। ক্রমশ আন্দোলন জালের মতো ছড়িয়ে পড়ছে পুরো ভারতবর্ষে। মোদী বুঝতে পেরেছে তার সময় ফুরিয়ে এসেছে। মোদী চোর, ভোট চোর, গাদ্দি। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, মোদী বিরোধী আন্দোলনে কিন্তু উত্তাল পুরো ভারতবর্ষ। তাদের স্লোগান একটাই, মোদী হটাও দেশ বাঁচাও। এবং মোদীর বাসভবনের সামনেও কিন্তু চরম আন্দোলন শুরু করেছে ছাত্র জনতা। কারণ মোদীর সাম্প্রতিক কার্যকলাপ এবং দেশবিরোধী কার্যক্রমে কিন্তু একেবারে ফুঁসে উঠেছে পুরো ভারতবর্ষের জনগণ। একের পর এক আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়ছে পুরো ভারতবর্ষেই। তবে কি বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের মতোই পালাতে হবে নরেন্দ্র মোদীকেও? হ্যাঁ দর্শক, পরিস্থিতি কিন্তু এরকমটাই ইঙ্গিত দিচ্ছে। যে কোনো সময় আপনারা শুনতে পারেন মোদী হেলিকপ্টার যুগে পালিয়েছে। কারণ ভারতের জনগণ যেভাবে মোদীর দিকে আঙ্গুল তুলছে এক এক করে, এতে করে মোদীর কিন্তু আর সময় বেশি নেই। যে কোনো সময় কিন্তু পালাতে হতে পারে তাকে। তাই দর্শক, আশা করি শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই দর্শক, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখলেই কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না। শুরুতে পর্যায়ক্রমে আজকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। এবার মোদীর গদিতে চোখ পড়েছে তরুণ তুর্কিদের। ক্রমশ আন্দোলন জালের মতো ছড়িয়ে পড়ছে পুরো ভারতবর্ষে। এই আন্দোলন আদৌ কি সামলাতে পারবেন মোদী, নাকি ধসে পড়বেন হাসিনা ও নেপালের অলির মতো? চীনা ইন্ধনে এই আন্দোলন চলছে বলে অভিযোগ রয়েছে। ভারতের অভ্যন্তরীণ শান্তি নষ্ট করার পায়তারা চলছে দেশ জুড়ে। হিমালয়ের নীরব শৃঙ্গের মাঝে চিৎকার, পিচের রাস্তায় রঙিন রোষ। লাদাখে জেনজেট প্রজন্মের বিক্ষোভ কেবল প্রতিবাদ নয়, এটি এক রক্তিম সুর, যে সুরের বিষ ক্রমাগত বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে পুরো ভারতে। সম্প্রতি এশিয়া ও বিশ্বের অনেক দেশেই তরুণ তুর্কিদের আন্দোলনে ক্ষমতাসীন অনেক জাদ্রেল সরকার পথ ছাড়তে বাধ্য হন। বাঘা বাঘা ক্ষমতাসীনরা তোপের মুখে পিছু হটেন, গ্লানির পরাজয় মেনে নেন তরুণ তুর্কি যোদ্ধাদের কাছে। তবে মোদী কি গদি হারানোর পথে? কি হচ্ছে ভারতে? বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি ঘটে যাওয়া শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ফ্রান্স ও সার্বিয়া সহ অনেক দেশেই তরুণ তুর্কিদের আন্দোলন প্রতিবাদের আগুনের আঁচ এবার লাগছে মোদীর গদিতে। কোথায় গিয়ে ঠেকবে এর শেষ তা বলা মুশকিল। অনেকেই মনে করছেন চীন ভারত সীমান্তবর্তী লাদাখে চলমান আন্দোলনের পেছনে চীনের ইন্ধন থাকতে পারে। তাদের ধারণা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাপের মুখে ফেলতে চীনের সঙ্গে আঘাত করছেন কিছু আন্দোলনকারী। এই প্রেক্ষাপটে ভারতের লাদাখের প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লাদাখের র্যাঞ্জো হিসেবে পোষ্য পরিচিত। আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর 2:30 তার একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল, যার আগেই তাকে গ্রেপ্তার করে লাদাখ পুলিশ। গত বুধবার লাদাখের রাজধানী লেহতে পৃথক রাজ্য গঠন ও লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে আন্দোলনকারী জনতার সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 4 জন নিহত ও অন্তত 80 জন আহত হন। 6 বছর ধরে অনশন আর মিছিলে শান্তিপূর্ণ দাবি জানিয়ে আসছিল লাদাখের মানুষ রাষ্ট্রত্ব ও সাংবিধানিক স্বায়ত্তশাসনের জন্য। কিন্তু বুধবার সেই ধৈর্য ভেঙে গেল। শান্ত প্রতিবাদ মুহূর্তেই রূপ নিল ক্ষোভের বিস্ফোরণে। আন্দোলনের মুখপাত্র সোনাম ওয়াংচুক জানান, এ লড়াই কেবল লাদাখের নয়, এটি এক জেনজেট বিপ্লব যা তরুণদের রাস্তায় নামতে বাধ্য করেছে। সরকার পরিস্থিতি সামাল দিতে না পেরে দিয়েছে কমপ্লিট শাটডাউন। 2019 সালে মোদী সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। এর ফলে মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায় ভোটার অধিকার ও প্রশাসনিক ক্ষমতা থেকে বঞ্চিত হয়। সেই সঙ্গে বাড়তে থাকা বেকারত্ব, সাংবিধানিক সুরক্ষার অভাব ও চাকুরির অনিয়ম তরুণ সমাজকে ক্রমেই অসহিষ্ণু করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, লাদাখের তরুণরা দীর্ঘদিন ধরে অধিকার ও স্বায়ত্তশাসনের অপেক্ষায় থেকে প্রতিশোধ পরায়ণ ও অসহিষ্ণু হয়ে উঠেছে। তরুণদের দাবি না মানলে পাহাড়ি সীমান্তে উত্তেজনা আরো বাড়বে। কারণ লাদাখের কাহিনী কেবল ভূ রাজনীতির নয়, এটি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। মোদী বুঝতে পেরেছে তার সময় ফুরিয়ে এসেছে। এই জন্যই গবেষণায় বসে গেছে কোন আন্দোলনে কার কিভাবে পতন হয়েছে তা জেনে নিতে। এর মধ্যে নানা রাজ্যে বিভিন্ন ইস্যুতে মোদীর বিরুদ্ধে বিষোদগার শুরু হয়ে গেছে। মোদীর কি পাপ আর কি অপরাধ সেটা এখন আর কারো অজানা নয়। সাম্প্রতিক লাদাখের উত্তাল পরিস্থিতি বিবেচনায় প্রশ্ন উঠছে, ভারতের লাদাখও কি দেখল জেন জিদের বিক্ষোভ? প্রথমে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, সর্বশেষ নেপাল দেখেছে এই শক্তি। ভারতের হিমালয় অঞ্চলের লাদাখকে রাজ্যের মর্যাদা, স্থানীয় বাসিন্দাদের চাকরির কোটা, লেহ ও কার্গিলকে নিয়ে একটি লোকসভা আসনের দাবিতে 10 সেপ্টেম্বর থেকে অনশন করে আসছিলেন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক সহ 15 জন।
একসময় তাদের শারীরিক অবস্থার অবনতি হলে আন্দোলনের ডাক দেয় লাদাখ অ্যাপেক্স বডি অর্থাৎ LAB-র যুব শাখা। পরে বুধবার NDS মেমোরিয়াল গ্রাউন্ডে জমায়েত হয় কয়েক হাজার বিক্ষোভকারী। এরপর মিছিল নিয়ে তারা লেহ শহর প্রদক্ষিণ করার সময় বিজেপি সদর দপ্তর ও হিল কাউন্সিলের অফিসে ইট পাটকেল নিক্ষেপে অবনতি হয় পরিস্থিতির। তাতে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে জনতা সহিংস হয়ে ওঠে। এরপর দফায় দফায় সংঘর্ষে অন্তত 4 জন নিহত ও 80 জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় 40 জন পুলিশ সদস্য। এরপরই অনশন ভঙ্গ করে বিবৃতি দেন সোনম ওয়াংচুক। তিনি বলেন, আমি সব যুবককে সহিংসতা থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানাচ্ছি। আমরা লাদাখ বা দেশে অস্থিরতা চাই না। তবে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী এই বিক্ষোভের দায় কংগ্রেসের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে শাসক দল বিজেপি। বিজেপির IT সেল প্রধান অমিত মালব্য এক্সে একটি ছবি শেয়ার করে দাবি করেন, লেহ শহরের আপার ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ফুনসগ স্তানজিন শেপাগকে বিক্ষোভকারীদের উস্কানি দিতে দেখা গেছে। এরপর বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রা দিল্লিতে সংবাদ সম্মেলনে আরও এক ধাপ এগিয়ে অভিযোগ তুললেন, আজ লাদাখে জৈনুজির নামে যে আন্দোলনের ছবি দেখানো হচ্ছে তা আসলে কংগ্রেসের ষড়যন্ত্র। পাত্রার দাবি, ওই কাউন্সিলরকে অস্ত্র হাতে বিজেপি কার্যালয়ের দিকে মিছিল করতে দেখা গেছে। তিনি বলেন, এটা আসলে রাহুল গান্ধীর নকশা, জর্জ সোরোসের সঙ্গে মিলে দেশকে অশান্ত করার চক্রান্ত। অন্যদিকে এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। তিনি বলেন, লাদাখে কংগ্রেসের এত প্রভাব নেই যে তারা 5000 তরুণকে রাস্তায় নামাতে পারে। তার দাবি, শান্তিপূর্ণ আন্দোলনের ফল না মেলায় তরুণদের হতাশাই সহিংসতার বড় কারণ। ওয়াংচুক আরও জানান, জি প্রজন্ম এতদিন বিক্ষোভে সেভাবে অংশ নেয়নি, তবে বুধবার একসঙ্গে 2 থেকে 5000 তরুণ বিক্ষোভে যোগ দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়া 2 জন বয়স্ক নাগরিকের আহত হওয়ার ঘটনা বিক্ষোভকারীদের মধ্যে স্ফুলিঙ্গের মতো কাজ করেছে, আর তাতে জ্বালানি জুগিয়েছে দীর্ঘদিনের অমীমাংসিত দাবি, সঙ্গে কেন্দ্রের প্রতিশ্রুত আলোচনার তারিখ পিছিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত। লাদাখকে রাজ্যের মর্যাদা দেয়া ও ষষ্ঠ তফসিলভুক্ত করার দাবি 2019 সালে অনুচ্ছেদ 370 বাতিলের পর থেকেই তীব্র আকার ধারণ করেছে। তবে বিজেপি এখন সেটিকে কংগ্রেসের ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করে দায় মুক্তি চাইছে বলে অভিযোগ স্থানীয় বিক্ষোভকারীদের। কয়েকদিন আগে সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তাহলে নেপালের মতো ভারতেও জেনারেল জেড অর্থাৎ জেনজি বিক্ষোভ ঘটতে পারে। বিশ্লেষকরা জানাচ্ছেন, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি সম্ভবত পৃথিবীর অন্য যে কোনো অঞ্চল থেকে দ্রুত মেরুকরণের পথে হাঁটছে। এই অঞ্চলের শক্তিশালী ভারত আপাত দৃষ্টিতে স্থিতিশীল মনে হলেও দেশটি বেশ ঝুঁকির মধ্যে আছে। স্বাধীনতার পর থেকে ভারত এমন বহুমুখী সংকটে আর পড়েনি। বিশেষ করে বাণিজ্য, কূটনীতিক, সামরিক এবং অভ্যন্তরীণ এই 4টি খাতে একই সময়ে এমন বিরূপ পরিস্থিতি ভারতকে আর কখনো মোকাবিলা করতে হয়নি। ভারতের বৈদেশিক ও অভ্যন্তরীণ উভয় প্রকার বাণিজ্যে মারাত্মক অস্থিরতা সৃষ্টি হয়েছে। রাশিয়া থেকে তেল কেনার জের ধরে 50% মার্কিন শুল্ক ভারতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বহির্বিশ্বে বাণিজ্যিক কার্যক্রম যত অল্প সময়ে একের পর এক ভারতের বিপক্ষে চলে গেছে, ঠিক তত দ্রুত দিল্লি বিকল্প বাজার সৃষ্টি করতে পারছে না। ফলে শত শত মিল কারখানা, বিশেষ করে গার্মেন্টস ও পর্যটন শিল্প তীব্র সংকটে পড়েছে। হাজারো মানুষ বেকার হয়ে পড়েছে। মাঝারি ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভয়াবহ বিপর্যয়ে। ক্ষমতাসীনরা আদানির মতো অলিগার্কের সাথে এমন বাণিজ্যিক নেক্সাস তৈরি করেছে যা প্রান্তিক কৃষক শ্রমিকের জীবনমান সহনীয় রাখা ক্রমে অসম্ভব করে তুলছে। ভারত গত 1 দশক ধরে কূটনৈতিক ভারসাম্য রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর প্রধান কারণ বর্তমান সরকারের অদূরদর্শিতা। স্বাধীনতার পর নেহরুর নেতৃত্বে ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে বিশ্ব কূটনীতিতে নিজেকে নেতৃস্থানীয় পর্যায়ে উন্নীত করেছিল। ভারতের কূটনৈতিক সক্ষমতা শীতল যুদ্ধের সময় দেশটিকে সুরক্ষা দিয়েছে, ব্যাপক বৈদেশিক সুবিধাও এনে দিয়েছে। রাশিয়ার সাথে 25 বছর মেয়াদী মৈত্রী, শান্তি ও সহযোগিতা চুক্তি এবং পাকিস্তানের সাথে সিমলা চুক্তি ভারতকে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা দিয়েছিল। কিন্তু 2014 সালে নেওয়া নেইবার ফার্স্ট কূটনীতি দক্ষিণ এশিয়ায় ভারতকে একেবারে বন্ধুহীন করে তুলেছে। এই অঞ্চলের সর্বশেষ বন্ধু বাংলাদেশ 2024 সালে হাসিনা পালানোর মধ্য দিয়ে হাতছাড়া হয়ে যায় ভারতের। যুক্তরাষ্ট্র ভারতকে দক্ষিণ এশিয়ায় দাদাগিরি করার যে তালুকদারি দিয়েছিল, ভারতীয় কূটনৈতিক অক্ষমতায় তাও কেড়ে নিয়েছে ওয়াশিংটন। প্রতি মুহূর্তে যুদ্ধের আতঙ্কে ভুগছে ভারত। 62 এর চীন ভারত যুদ্ধ ও 65 এর ভারত পাকিস্তান যুদ্ধের পর এত বড় সামরিক বিপর্যয়ে পড়েনি দেশটি। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের শোচনীয় অবস্থা হয় দিল্লির। বিশেষ করে যেভাবে ভারতকে যুদ্ধবিরতিতে যেতে হয়েছে, সে ট্রমা ভারতের পিছু ছাড়বে না বহুকাল। ভারতীয় জনগণের মাঝে সেনাবাহিনীর শ্রেষ্ঠত্বের যে মিথ
গড়ে উঠেছিল তা যেন কর্পূরের মতো মুহূর্তে হাওয়ায় মিলিয়ে যায়। আক্রমণ দূরে থাকুক, আত্মরক্ষার সক্ষমতা নিয়ে বিচলিত ভারত হচ্ছে। পাঞ্জাবের খালিস্তান আন্দোলন, নাগাল্যান্ডের স্বাধীনতাকামীদের আন্দোলন এবং কাশ্মীরের 370 অনুচ্ছেদ হটানোর পর উদ্ভূত কাশ্মীরি স্বাধীনতাকামীদের প্রচন্ড চাপ সামরিকভাবে মোকাবেলা করতে হচ্ছে। কাশ্মীরে ভারতীয় ইতিহাসের সর্বাধিক সৈন্য মোতায়েন আছে। নাগাল্যান্ডেও বিপুল সেনা মোতায়েন রাখতে হয়েছে। কৃষক অসন্তোষ ভারতে নতুন কিছু নয়। 60-এর দশকের নকশালবাড়ি আন্দোলন থেকে শুরু করে কিছুদিন আগে দিল্লি ঘেরাও পর্যন্ত ভারত সরকারকে নৃশংসতার মাধ্যমে থামাতে হয়েছে। সম্প্রতি বিহারে চাকরির দাবিতে জেনারেশন জি মাঠে নেমেছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও সম্প্রতি নেপালের ঘটনাবলী ভারতকে চোখ রাঙাচ্ছে। জ্বালানি তেল ব্যবহারের যে নীতিমালা ঘোষণা করেছে ভারত, তাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। ফলে দেশব্যাপী যে কোনো মুহূর্তে জেন জির প্রতিরোধে পড়তে পারে দেশটি। গণতান্ত্রিক চরিত্র বৃহৎ ভারতকে প্রায় 8 দশক ধরে একত্র করে রেখেছে, কিন্তু বিগত 20 বছর ধরে ভারতীয় রাজনীতিতে জায়গা করে নিয়েছে উগ্র হিন্দুত্ববাদ। অটল বিহারী বাজপেয়ী অযোধ্যা যাত্রার মাধ্যমে যে গেরুয়া পতাকা তুলে ধরেছিলেন, তার ফল স্বৈরাচারী মোদীর উত্থান। অনেকে বলার চেষ্টা করেন ভারতীয় ইনস্টিটিউশনগুলোর ভিত্তি অনেক গভীরে, এখানে গণ অভ্যুত্থানে সরকার পতন সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হলো রাহুল গান্ধী মৃত ভোটারদের সাথে চা খাচ্ছেন। 12 ফুট বাই 15 ফুট ঘরের ঠিকানায় 40 জন রেজিস্টার্ড ভোটার রয়েছে, যাদের খুঁজে পাওয়া যায়নি। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী 1 বছরের প্রচেষ্টায় শুধু একটি নির্বাচনী আসনে 2 লাখ ভোটারের গড় মিল মিডিয়াতে হাজির করেছেন। বোঝাই যায় দৃশ্যত ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথ বন্ধ হয়ে গেছে অথবা যাচ্ছে। এমন অবস্থায় জনগণের হাতে থাকে অভ্যুত্থান বা বিপ্লব। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত ভেঙে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বছর খানেক আগে। উপমহাদেশ জুড়ে পাকিস্তান সহ সব প্রতিবেশী এই মুহূর্তে ভারতের বৈরী। সম্মানিত দর্শক শ্রোতা, মোদী বিরোধী আন্দোলন নিয়ে যে প্রতিবেদনগুলি আপনাদেরকে এক এক করে দেখিয়েছি দর্শক, এগুলো দেখার পর দর্শক আপনার কি মনে হয় না মোদী অতি শীঘ্রই তাকে পালাতে হবে? কারণ সে যে সাম্প্রতিক সময় বিভিন্ন দেশের সঙ্গে বিরোধ সৃষ্টি করেছে এবং দেশের মধ্যেই কিন্তু বিশেষ করে ছাত্র জনতাকে অবহেলা করছে। চাকরি বাকরি থেকে কোনো সুযোগ সুবিধাই কিন্তু পাচ্ছে না ভারতের সাধারণ ছাত্র জনতা। আর এজন্যই কিন্তু ছাত্র জনতা তার বিরুদ্ধে একেবারে ফুঁসে উঠেছে। বিভিন্ন রাজ্যে রাজ্যে কিন্তু একের পর এক আন্দোলন শুরু করছে এই জেনারেশন জেড যাদেরকে বলা হয়। তবে কি এদের হাতে এই নরেন্দ্র মোদীর পতন লেখা হয়ে গেছে? হ্যাঁ দর্শক, তাদের আন্দোলনে কিন্তু এরকমটাই ইঙ্গিত দিচ্ছে। আন্দোলন তো চলছে, এখন শুধু কেবল সময়ের অপেক্ষা, কবে শুনবেন আপনারা নরেন্দ্র মোদী পালিয়ে গিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার পর দর্শক আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক। তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি কথা, এতক্ষণ ধরে যত ভিডিও ক্লিপ এবং প্রতিবেদনগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা, সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা মতামত কোনো কিছুই নেই। ভালো থাকবেন দর্শক, আশা করি। খোদা হাফেজ।